আহারে পরাণের দাদি, এতদিন দাদিরে দেখতে আসার সময় হয় নাই। দাদি ভাই অসুস্থ থাকা সত্ত্বেও এখন মাহিনুর বাড়িতে ফেরত আসছে, সেজন্য তানু আবার এন্ট্রি হইছে। তানজিলার গত 13 মাস ধরে প্রেগনেন্ট হচ্ছে আর অ্যাবর্শন হচ্ছে। আহারে আপু, একবারে মনের কথাগুলা কিভাবে তোমরা বলো। খুব ধন্যবাদ তোমাদেরকে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করতেছি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা শুরু করতেছি এবং শুরু করার আগেই বলে নিই, একটা কিন্তু লাইক অবশ্যই দিয়ে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের লাইক এখন বর্তমানে খুবই জরুরি। আচ্ছা, এখন আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি কোনো ফুটেজ দেখাবো না, কারণ এখানে অনেকজনের রিয়েল আইডি সংক্রান্ত জটিলতা আছে, যে কারণে আমি আপনাদের সাথে কোনো কথা বা কোনো কিছু শেয়ার করতে পারবো না। আপনারা আমার এই কথাগুলো তানজিলার যে গত কয়েকদিনের মানে কাহিনী ছিল, পালায় যাওয়া, এই ব্যাপারগুলা নিয়ে যে আমি আপনাদেরকে ফুটেজ পর্যন্ত দেখাইছি, তারা হঠাৎ করে রাতারাতি ঢাকা শহর পলায় আসছিল, ওই বিষয়গুলোর সাথে না একটু মিলায়া দেখবেন বা দেখার চেষ্টা করবেন, তাহলে হয়তো কি আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, আমি শুরু করতেছি। কিন্তু আপনারা এক এক জায়গা থেকে এক এক রকম ঘটনা তথ্য শুনতেছেন। কেউ বলতেছে অ্যাবর্শন হয়েছে, কেউ বলতেছে মিসক্যারেজ হয়েছে, কেউ বলতেছে 3 মাসের বাচ্চা পেটে, কেউ বলতেছে বাচ্চা পেটে যেই কারণে হেলদি ফুড খাইতেছে, ডিম খাইতেছে, এটা খাইতেছে, সেটা খাইতেছে। এক এক জায়গা থেকে এক এক রকমের মানে রিউমার ছড়াইতেছে। আসলে কেউ কি আপনাদেরকে সঠিক ইনফরমেশনটা তানজিলার জন্য বা তানজিলার যে কাহিনীগুলো হয়েছে সেগুলো দিতে পারে নাই, কিন্তু একজনও পারে নাই। ওই যে তানজিলা কার সাথে বা তানজিলার সাথে কক্সবাজার কে গেছিল তৃতীয় ব্যক্তি, সেটা নিয়ে যখন এত জলঘোলা করছিল, সেই জলঘোলার মধ্যে পানি আবার আমি ঢাইলা দিয়া আপনাদেরকে পরিষ্কার করে দিলাম যে তানজিলার সাথে কে গেছিল। তো সেইখান থেকেই কিন্তু আমার ভিতরে একটা সন্দেহ দানা বাঁধা ছিল যে কি কারণে তানজিলার এত কাহিনী হয়েছে। তারপরে তানজিলারে 3 দিন বেড রেস্ট দিছিল, 3 দিন না 6 দিন না 9 দিন বেড রেস্ট দিছিল। জ্বর হইলে মানুষে বলে বেড রেস্ট দেয়, শরীর দুর্বল হইলে দিতে পারে বা কোনো কারণে দিতে পারে। যাই হোক, তানজিলারে বেড রেস্ট দিছিল, হ্যান ত্যান বকর চক্কর কথাবার্তা আপনারা শুনতে পারছিলেন। তো এগুলা কিন্তু আমার কথা নেই, এগুলো কিন্তু তানজিলার চ্যানেল থেকে ভিডিও বের হয়েছে, তারপরে গিয়ে কিন্তু এই সমস্ত নিয়ে রিউমার ছড়াইছে, কথাবার্তা হয়েছে। তো এক্স্যাক্টলি যে কাহিনীগুলো হইতেছে, তানজিলা এখন রিসেন্ট যে ভিডিওগুলো আপলোড করতেছে তার মধ্যে সে কিছু কথাগুলো এরকম করে বের করতেছে যে বাবার বাড়িতে অন্যরকম শান্তি, বাবার বাড়ি মানেই অন্যরকম শান্তি, মানে বেহেশতখানা। যদিও এটা তার বাবার বাড়ি না, এটা যদি আপনারা বিশ্বাস করেন যে এটা তানজিলার বাবার বাড়ি, তাহলে আপনাদের ইমান নষ্ট হয়ে যাবে। তানজিলার বাপ্পি না, আমি আবারও বলি, তানজিলার বাপ্পি না, তানজিলার বাপ হইতেছে গিয়া হাশেম আকন্দ মনে হয়। ওই লোকটা নোয়াখালীর কোনো একটা জায়গাতে থাকে, যে কিনা এখন পর্যন্ত বা 2024 সালে আইসাও কোনো ফোন ইউজ করে না, ব্যবহার করে না। তো যাই হোক, তানজিলার বাপ্পি না, তানজিলার বাপ্পির বাসার কাজে এক সময়ের কাজের মেয়ে ছিল তানজিলা, তারপরে গিয়ে বাপ্পির খাটের রানী ছিল গিয়ে তানজিলার সাথে বাপ্পির কিন্তু একটা শারীরিক সম্পর্ক আছে। বাপ বেটির মধ্যে কিন্তু শারীরিক সম্পর্কর কোনো ইয়া থাকে না, হ্যাঁ। তো সেখানে তানজিলার সাথে কিন্তু বাপ্পির সাথে সম্পর্ক ছিল। বাপ্পি কিন্তু অনেকবার তানজিলার নিয়ে আলাদা রুমে ঘুমাইছে, যেটা কিনা তিশা নিজের ভিডিওতে বলছে। এবং মানে তাবিয়া হওয়ার পরেও কিন্তু বাপ্পিরে কিন্তু অনেক বাপ্পির সাথে রাত কাটাইছে, রাত্রি যাপন করছে, বা বলতে পারেন যে হাজব্যান্ড ওয়াইফ যেরকম থাকে সেরকমই থাকছে। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যেরকম ভাবে ঘোরাঘুরি করে, তানজিলা বাপ্পি কিন্তু সেরকম ভাবে ঘোরাঘুরি করছে। সো এইখানে কিন্তু বলার কোনো অবকাশই নাই যে তানজিলা হচ্ছে গিয়ে বাপ্পির সন্তান। যদি এটাই প্রমাণ করতে হয়, যারা এখন আমার সাথে চিল্লাইতে আসবেন, গলাবাজি করতে আসবেন, তারা বাপ্পি আর তানজিলার ডিএনএ টেস্টের রিপোর্ট হাতে নিয়ে তারপরে কথা বলবেন আমার সাথে। আর যদি সন্দেহ হয়, তাহলে আপনারা অতীতে যেই সমস্ত কল রেকর্ডগুলো ফাঁস হয়েছে বা ফাতেহার যে কল রেকর্ডগুলো ভিকটিম ফাদার ফাঁস করছিল, সেইগুলো থেকে আপনারা যাচাই বাছাই করে আসে তারপরে আমার সাথে গলাবাজি করবেন। আচ্ছা, গেল সেটা সাবজেক্ট ওইটা। তো এখন যে কাহিনীটা হয়েছে সেটা হইতেছে গিয়া তানজিলার পিছের ঘটনার দিকে যাই। তানজিলা আপনার যখন ব্যবসা শুরু করে, এর মধ্যে অনেক কাহিনী হয়েছে, যেটা আমি আপনাদের সাথে শেয়ারও করছিলাম। তো
সেইখান থেকে তানজিলা কি করছে, রাতারাতি সে একটা শোরুম নিছে। আপনারা জানেন যে যে কোনো একটা দোকান, যে কোনো একটা ব্যবসা বা করতে গেলে বৈধভাবে সেখানে অনেক কাগজপত্র, অনেক ঝামেলা থাকে। তো সেই ঝামেলাগুলা করেই কিন্তু তারপরে একটা দোকান নেয় বা একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড়া করায়। শুধু তো আর আমি মানে হকারি করতে গেলাম, এটা তো আর হকারি না, বা ঘরে বসে বিজনেস করা না যে এখানে ট্রেড লাইসেন্স লাগলো না বা কিছু লাগলো না। যাই হোক, অনেকে ট্রেড লাইসেন্স করে, অনেকে করে না, ঘরে বসে যারা বিজনেস করে। কিন্তু তানজিলা কি করছে, ঘরে বসে করতেছিল, ঠিক আছে ফাইন, এটা নিয়ে অনেক বাটপাড়িও করছে, আমি আপনাদের সামনে তুলে ধরছি। তো এরপরে যে জিনিসটা হয়েছে, তানজিলা যখন দোকান নিছে, দেখেন একটা দোকান নিতে গেলে কিন্তু অনেক রকমের কাগজপত্রে, অনেক রকমের স্বাক্ষর দিয়া তারপরে কিন্তু দোকানটা নিতে হয়। তো তানজিলা যখন দোকান নিছে সেটা তিশা জানে না। তারপরে গিয়া তানজিলা যখন তিশা যখন ঢাকায় আসবে ওই মালয়েশিয়া থেকে, তখন তার আগেই কিন্তু তানজিলা রাতারাতি শোরুম উদ্বোধন করে দিছে, যেটা নিয়ে তানজিলা আর তিশার মধ্যে একটা গ্যামজাম চলতেছিল। কেউ কারো মিস করে না বা কেউ কারো বলেও না, কেউ কারো কথাও বলে না। যাই হোক, তো এরপরে আসেন কাহিনীগুলোতে যাই, একে একে করে যাব, আপনারা একটু শুনবেন, বিস্তারিত মনোযোগ দিয়ে শুনবেন। তো এই যে রিসেন্ট যে কাহিনী হয়েছে, আপনারা জানেন যে এখন বাংলাদেশের পরিস্থিতি এরকম হয়েছে যে অন্যায় বলা যাবে। তারপরে আপনার যত অবৈধ কাম আছে সেগুলা এখন ফাঁস হইতেছে, বা বলতে পারেন যে যারা ভোক্তার আছে তারা কিন্তু গিয়া ঠিক মতো মানে অভিযান চালাচ্ছে। হ্যাঁ, তো তেমনিতেই তানজিলা যেহেতু সোশ্যাল সাইডে আছে, তো তানজিলার যখন দোকান নিছে, দেখেন একটা দোকান যখন আমার থেকে আপনি নিবেন বা আমি আপনার থেকে নিব, তখন কিন্তু ওই যে ধরেন আমি আপনার কাছে দোকানটা দিতেছি, আপনি আমার কাছ থেকে দোকান ডিট করতেছেন, তো আমি তখন দেখবো যে আপনি আমার মাসে আমার ভাড়াটা ঠিক মতো দিচ্ছেন কিনা। একটা কথাতেই হইতেছে গিয়া যে দোকান মালিকের শুধু জাস্ট ওই যে মাসের ভাড়াটা পাইলেই হয়ে যায়, সে কিন্তু আর দেখতে যায় না যে আপনার ট্রেড লাইসেন্স আছে না আপনার কি আছে, এটা কিন্তু দেখতে যায় না। আচ্ছা, এখন তারা যখন দোকানটা নিছে, তারা দোকান নিয়ে কিন্তু দিব্যি দেখতেছিলেন যে বিজনেস করতেছিল, তাদের ব্যবসা খুব চাঙ্গে। তারা মিনা বাজারের মতো কোনো সুপার শপ থেকে তারা বাজার ঘাট করে খাইতাছে। হ্যাঁ, মানে চিন্তা করেন, যাদের কিনা নুন আনতে পান্তা ফোরায়, তারা রাতারাতি এত বড় লোক হয়ে গেছে যে তারা মিনা বাজার থেকে মানে সুপার শপ থেকে বাজার করে। তো যাই হোক, যাইয়া তারা এক মুঠে 10,000 টাকার বাজার করে, মানে 10-12,000 টাকার বাজার করে, মানুষের টাকা খাইলে যেটা হয়। তো দেখেন, আপনাদেরকে আমি বারবারই একটা জিনিস বুঝাইছি বা বলছি, আমি অনেকবার সাবধান করছি, আপনারা হয়তো শুনেন নাই, বা আপনাদেরকে ওই যে মনে করেন যে চমকপ্রদ বা ওই ভুলভাল আইডি থেকে মানুষ ইনফরমেশন দেওয়ার কথা বলে নিজেরাই কমেন্ট করে নিজেদের মনের কথা ভিডিওতে প্রকাশ করে। আপনারা ওইগুলো দেখে না চিন্তা করেন কি যে ওর 5,000 সাবস্ক্রাইবার, ও কি এমন লুতুপুতুক মার্কা কথা কয়, ওর কথা গ্রহণযোগ্যতা নাই। যারা 3-4 বছর ধরে কাজ করে বা যারা 3-4 বছর ধরে রোস্টিং করে, ওই যে কমেডি করে, জোকারগিরি করে, ওদের কথার একটা ভ্যালু আপনারা দেন। আপনারা কখনোই, মানে এটা সবার ক্ষেত্রেই, ভালো মন্দ সবার ক্ষেত্রেই হয়, যে কেউ কিন্তু ভালো খাবারটা বা ভালো কোনো জিনিস সহজে গ্রহণ করতে চায় না, বা সহজে সবাই সত্যটা গ্রহণ করতে চায় না। তেমনিতেই আপনারাও সেই রকম ধরনের মানুষ। তো যাই হোক, এরপরে ওই যে এই যে বিছনার চাদরের যে কথাগুলা, মানে কাঁথা বালিশ বেচার যে কাঁথাগুলা তাদের এলাকার থেকে পাইকারি ভাবে কিনা নিয়ে তারা হাতের কাজ বইলা চালায় দেয়। ধরেন যে 2টা বা 4টা তারা কিনা নেই, আর গিয়া 2টা বা 1টা সেলাই করে আপনাদেরকে দেখায়, দর্শকদেরকে দেখায়। তো তাদের ওইখানের পাইকারি থেকে যে কোনো কিছু আপনারা কিনতে গেলে কিন্তু দাম সবসময় কম, হোক আলু, পেঁয়াজ, রসুন, তেল, মানে তেলটা বাদে যাই হোক, এগুলা কিন্তু গিয়ে দাম কম থাকে। তেমনিতে ওরা যখন পাইকারি একটা জামা বা যে কোনো কিছু কিনতে যায়, ওটার দাম কম। যেমন 6 পিস 3 পিস যারা পাইকারি বিক্রি করে, তারা ধরেন যে পিস হিসেব করে ধরে যে 520 টাকা বা 150 টাকা এরকম, বা 6 পিস নিতে গেলে 3,000 টাকার মধ্যে আপনার 6 পিস
থ্রি পিস পাইলেন পাইকারি রেট। তো আপনারা ওই জামাটা আবার বাইরে যখন আয়না নিজেরা খুচরা বিক্রি করেন, সেটা হইতেছে গিয়া মানে নিজেদের লাভ রেখে কিন্তু আপনারা সেল করবেন বা করেন। তেমনিতেই তানজিলার ক্ষেত্রেও সেইটা। তো এই জিনিসগুলা নিয়ে তানজিলা যখন দোকানে ব্যবসা বাণিজ্য বা কাপড় চোপড় এটা সেটা বিক্রি করে, তানজিলার দোকান কিন্তু এত বড় না, তানজিলার দোকানটা কিন্তু এত বড় মাপের না। তানজিলার দোকানটা 6 ছোট্টর মধ্যে মনে করেন যে 10 জন মানুষ ঠিক মতো বসতে পারবে কিনা সন্দেহ আছে। যাই হোক, তো এরপরে দেখেন একটা মার্কেট কমিটি আগে কি দেখে যে মার্কেটের পরিবেশটা কেমন থাকবে, মার্কেটের মধ্যে যে শৃঙ্খলাটা সেটা কিরকম থাকবে। এখন আমার জন্য আশেপাশে 2 জন মানুষ বিরক্ত হবে বা 2 জন মানুষ গিয়ে বিরক্ত হয়ে কমপ্লেন দেবে, এটা 1 দিন 2 দিন 3 দিন যদি এরকম হয়, 4 দিন কিন্তু মার্কেট কমিটি আছে কেন? কারণ দেখার জন্যই তো রয়েছে। সব জায়গাতেই তো সব স্কুলের ক্যাপ্টেন থাকে কেন, ক্লাস ক্যাপ্টেন কেন থাকে? ক্লাসটাতে যাতে শৃঙ্খলা থাকে এর জন্য তো ক্যাপ্টেন বানানো হয়, তাই না? তো 1-2 যদি এটাই না থাকে তাহলে তো 1-2 রুল বানানো বা ক্যাপ্টেন করার তো কোনো দরকারই ছিল না। তেমনিতেই ওই মার্কেট কমিটিটা আছে ভালো মন্দ সবকিছু বিচার বিবেচনা করার জন্য। তো তানজিলার এই জামা কাপড় সেল নিয়ে তানজিলার দোকানে এর আগে থেকেই একটা গ্যামজাম লাগছে। একটা গ্যামজাম কি, ধরেন একজন মহিলা বা যে কোনো একজন কাস্টমার 3 পিস নিছে, মহিলার কাছে বলা হয়েছে যে কোনো রং উঠবে না, কষ উঠবে না, কিছুই উঠবে না। মহিলা বাসায় জামাটা নিয়ে গেছে, ধরেন 2টাই নিছে 4টা নিছে, যে কয়টা নিছে জামা নিছে কত করে? 1300 টাকা দিয়া। তো 1300 টাকা দিয়ে যদি 2টা জামা নেন, 2টা জামা 3 পিসের দাম কত আসে? তো একটা মানুষ 2600, 2600। তো 2600 টাকা দিয়ে যে মানুষেরা খয়েরটা মার্কা জামা নিতে গেছে, হেরা তো মনে করে যে ভাইরাল জিনিস, ভাইরাল মানুষ, ইউটিউবে দেখছি হ্যাগো থেকে জামা কাপড় নিলে মনে হয় আমাদেরও হবে, লাভ হবে। তো ওই লোভে গেছে। তো লোভে যাওয়ার পরে যেটা হয়েছে, ওই জামাগুলা নিছে খুব খাতির মতির দেখায়া, চাটা খাওয়ায়া, মানে পকচক মায়া কাস্টমারে হ্যাগো পচা জামাগুলা বিক্রি করছে। বিক্রি করার পরে যেটা হয়েছে, মহিলা জামাগুলো নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে যখন একটা ধোয়া দিছে, একটা মানে ধোয়ার মধ্যে সব শেষ। তো এইটা নিয়ে তানজিলার দোকানে কমপ্লেন দিছে। তানজিলার জামাইয়ের সাথে রাগারাগি হয়েছে এক পর্যায়ে। তানজিলার জামাইরে কইছে যে আপনি বলছেন যে রং উঠবে না, 2টা জামা একদম পাতলা ফেলা, মানে একটা টিস্যু। তা আমি তো টাকা দিয়ে এত দাম দেন নিব না, হয় আমার টাকা ফেরত দেন, নাইলে জামা রিটার্ন করেন, ভালো জামা রিটার্ন করেন। তো এটা নিয়ে একটা গ্যামজাম হয়েছে। গ্যামজাম হওয়ার পরে দেয় নাই, চিল্লাচিল্লি হয়েছে, মার্কেট কমিটির কানে গেছে। গেল, এটা একদিনের ঘটনা। তার পরের দিনের ঘটনা বলি। কাঁথা নিছে, ওদের এলাকারই মানুষ কাঁথা নিছে। কাঁথা নেওয়ার পরে কাঁথার রং উঠে, তানজিলা কইছে যে কাঁথার রং উঠবে না, আমাদের দামি সুতা দিয়া কাঁথা সেলাই করি। তো এরপরে গেল কাহিনী ওইটা, কাঁথার রং উঠে, দামি সুতা কই, ওই যে বড় যে সুতার রিলগুলা যে থাকে না, বড় মোটা, যারা টেলারি কাজ করে তারা জানবে মেবি, ওই নর্মাল সুতাগুলা দিয়েই সেলাই করে দিছে। তো মানুষ 5-6 হাজার টাকা দিয়ে একটা কাঁথা কিনবে, তারা তো যাচাই বাছাইও করছে যে কি রে, এই কাঁথার দাম তো এর কাছ থেকে আমি 5,000 টাকা দিয়ে নিলাম, তো এই কাঁথাটা অন্য জায়গায় কত। তো আপনারা যদি নকশি কাঁথার হিসাব যদি করেন, তাহলে নকশি কাঁথার দাম কিন্তু এর থেকে ডাবল হয়। রেশমি সুতা দিয়ে বানানো হয় যেগুলা চাদরের মতো। তো এটা নিয়েও একটা কমপ্লেন গেছে। পুলিশ আসছিল, আপনাদের একটা ব্লগে দেখাইছিল, তাই না? ওই পুলিশ আসার কাহিনী হইতাছে, পুলিশের বউ 2টা 3 পিস নিছিল, সেইখানেও ঝামেলা ছিল। তারপরে ওই পুলিশ আসছে, পরে 2টা জামা রিটার্ন করছে তারা, বুঝছেন? মানে শুধু কিন্তু পুলিশ নগদ টাকা দিয়ে আসে নাই, রিটার্ন করছে পরে গিয়া দিতে বাধ্য। তো এর মধ্যে মার্কেট সমিতি কিন্তু তাদের কানে অলরেডি চলে গেছে যে এরকম একটা দোকান,
সেই দোকান আসার পর থেকে বিশৃঙ্খলা সৃষ্টি হইতেছে, এই মানুষ আসা সৃষ্টি হইতেছে, সেই মানুষ আসা সৃষ্টি হইতেছে, নাচানাচি গানাগানি সবকিছু। তারপরে আবার তো যে বস্তা 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 এগুলো দেখাইতেছে, যেগুলো একবারে ফেক। তো পার্সেল পার্সেল নাটক এগুলো একদম ফেক। তো দেখেন, আরেক মার্কেটের প্রোডাক্ট আমার মার্কেটে ঢুকবে, আমার মার্কেটটা কি নষ্ট হবে না? আমার মার্কেটের সামনে দিয়ে যাবে, আরো 2টা দোকানের সামনে দিয়ে যাবে, তাদের দোকানের ইয়া হবে না, মানে কি বলে, সমস্যা হবে না? তো মার্কেটের ভিতর দিয়ে ঢুইকা যে আসে, সেটা আবার আরেক গেট দিয়ে বের হয় কেন? তাহলে ওই জিনিসটা আগে থেকে ওই সাইড দিয়ে বের হইতে পারে না? ওই এটা হইতেছে গিয়া যারা ওদের ওই মার্কেটটাতে আছে, ওই যে আমাকে যে আপুটা ইয়া করে, মিম আপু, ওই আপু জানবে কিন্তু যে শুরুর থেকে একটা গেট আছে ঢুকার, তারপরের সাইড দিয়ে কিন্তু আবার একটা গেট আছে বের হয়ে যাওয়ার ওই মার্কেটের। আমার কিন্তু স্ক্রিনশট পাঠানো হয়েছে মার্কেটটার, শুরু দিয়ে ঢুকে তারপরে তানজিলার দোকানের আবার পাশে দিয়েই, মানে একটা দোকান পরেই আবার একটা গেট বের হওয়া যায়, তো সেদিক দিয়ে বের করে দেয়। তো এটা নিয়েও মার্কেটে কমপ্লেন গেছে, কি জানি বলে, ওই যে মার্কেট সমিতির কাছে কমপ্লেন গেছে। তো একটা মানুষে দেখেন 1বার 2বার 3বার মাফ করা যায়, বারবার কি মাফ করা যায়? তো ওই মানে মার্কেট কমিটির লোকেরা ডাকছে আবার তানজিলার দোকানের মালিকরে ডাইকা বিচার সালিশি দিছে। তো মালিক আবার তাদেরকে হয়তো জানাইছে যে এরকম এরকম, বা ওই লোকও চিন্তা করছে যে প্রথম যেহেতু বাচ্চা মানুষ থাক, বুঝে নাই হয়তো। কিন্তু জিনিসটা যখন বারবার 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 হইছে, তো এরপরে ওই ওনাদের সাথে তানজিলা সাকিবের একটু লাগালাগি হইছে, কারণ এটা একটা মান সম্মানের প্রশ্ন। এখন আমার যদি ডাক দিয়া কয় কেউ, আপনি কি ডিট করছেন, কি মানুষের সাথে দোকান ডিট করছেন, দেখা দিবেন না, বুঝা দিবেন না, তাহলে কিন্তু আমার মান ইজ্জত একটা হানাল করবে যে আপনার টাকা পাইলে আপনি যারে মন চায় তারের দোকান দিয়ে যান, দোকান বিবেচনা করে দিবেন না। এটা কিন্তু স্বাভাবিকভাবেই লাগার বিষয়। তো এর মাঝখানে যেটা হইল, এই কাহিনীর মাঝখানে যেটা হয়েছে, তাদের দোকান সংক্রান্ত ব্যাপারগুলো নিয়ে ওই যে যারা 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 মনে করেন যে ওই জিনিস নিয়ে ঠকছে, তারা 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 যে কোনো ভাবে হোক, কোনো মানুষে হয়তো বলছে যে দোকানে ওদের ইয়ে আছে কিনা, মানে ব্যবসাটা বৈধ কিনা, ইয়ে আছে কিনা, ট্রেড লাইসেন্স আছে কিনা, এই ব্যাপারগুলা মানে একটু খতিয়ে দেখার জন্য। তো এরপরে ওদের ওইখান থেকে কিছু লোক গেছে ওদের দোকান ইয়া দেখার জন্য, মানে কাগজপত্র এটা সেটা দেখার জন্য। এই কাগজপত্র দেখতে গিয়ে দেখে কি যে এরা এতদিন ধরে ব্যবসা করতেছে, সম্পূর্ণ অবৈধভাবে একটা ব্যবসা করতেছে, সরকারের কোনো প্রকার কোনো ট্যাক্স দেয় নাই, কোনো কিচ্ছু দেয় নাই। তো তৎক্ষণাৎ এটা নিয়ে সাকিবের সাথে একটা রাগারাগি হয়, রাগারাগি হওয়ার ফলে বা চাতাচাতি হয়, সাকিব মানে হ্যাডমগিরি দেখাইছে। হ্যাডমগিরি দেখায় তো এর আগে একটা মহিলার 2টা ভিডিও কাটাইছে, ডিলিট করাইছে, আমি আপনাদের সাথে সেটাও শেয়ার করছিলাম। তো ওই হ্যাডমগিরিতে সেরা কি করছে, সেটা মনে করছে কি এটা মানে এমনিতেই বইলা গেছে। তো যারা এই কাজ করতে আসছিল তারা বলছিল যে হয় ইয়া করবা, ওই যে কাগজপত্র দেখাবা, কয় কার্য দিবসের মধ্যে জানি কথাটা বলছিল। তো এত কার্য দিবসের মধ্যে তোমরা কাগজপত্র দেখাবা, নাহলে তোমাদের আইনি জটিলতা হবে। এখন কি করবে? এখন তো মনে করেন যে তাদের হুশ জ্ঞান নাই, তারাই এত টাকা দিয়া দোকান নিছে, তারা ইয়া করছে, মার্কেটে মাল উড়াইতেছে, খালি খালি তো আর না। এখন তারা কি করবে? তারা হুট কইরা ওই যে 2 দিনের মধ্যে, মনে করেন ধরেন যে এই যে কাহিনীটা হয়েছে 4 দিন আগে, তারা কি করছে, দোকান কিন্তু 2 দিন খুলে নাই, অফ রাইখা তারা কি করছে, এই যে ইয়াতে সিটি কর্পোরেশন বা ওই যে ইয়াতে ওই কি জানি বলে, যাই হোক ওই যে কি জানি একটা কথা বলে, ওটা কি জানি একটা ভবন, যাই হোক ওই যে ওই ভবনে গিয়া তারা ওই যে যেখানে ট্রেড লাইসেন্স বানায় ওইখানে গিয়া তারা ট্রেড লাইসেন্সের জন্য সকল কাগজপত্র জমা দিয়া তারপরে তারা ঢাকায় রাতারাতি পলায়া আসছে। কারণ এখানে প্রথম কথা অবৈধভাবে তারা বেচা বিক্রি করছে। তো যেহেতু ধরা পড়ছে, আর কয়টা দিন, এই 2টা দিনের মধ্যে এমন ওদের পরিস্থিতি হয়ে গেছিল যে এদেরকে পুলিশ পর্যন্ত খুঁজতেছিল। হ্যাঁ, তারপরে মার্কেটের দোকান বন্ধ, ওদেরকে পাহারা লাগাইছিল যে এদেরকে কেউ যদি দেখেন তাহলে জানাবেন, সাথে সাথে থানায় জানাবেন। তো
এর জন্য এরা কি করছে, গা ঢাকা দিছিল কক্সবাজারে, সাথে 3টায়। এখন অনেকে বলবেন যে তাতে গা ঢাকা দেওয়ার কি আছে? হ্যাঁ, গা ঢাকা দেওয়ার অনেক কিছু আছে। যদি ধরা পড়তো তাহলে মনে করেন যে তাদের আইনের সর্বোচ্চ পর্যায়ে যে শাস্তিটা আছে সেটা তো তাদের দিতই, জেলের ভাত খাইতে হইতো, তারপরে আবার জরিমানাও দিতে হইতো। তো এখন দেখেন, অনেকে আজেরাও প্রশ্ন করবেন যে মালিক নাই তো কর্মচারীরা ধরবে কেন? যে যারা ভুক্ত অধিদপ্তর থেকে অভিযানে নামে তারা কি গিয়ে আগে মালিক খোঁজে, না তারা আগে গিয়া মানে তারা যারে পায় ওইখানে যারে উপস্থিত পায় তারেই ধরে? এই প্রশ্নটা আপনাদের কাছে আমার থাকলো, আপনারা বইলা যাবেন। তো এই হয়েছে কাহিনী, ঠিক আছে? তো কাহিনীর এই পর্যায়ে গিয়া তানজিলা যখন মানে খুব থাকে না, হঠাৎ করে কেউ একটা মানসিক চাপ পায়। তো তার আগে এর মধ্যে এবার কি হয়েছে, ঢাকায় আসার আগে তানজিলা তিশারে জানাইছিল যে আমাদের এখানে এরকম আমি তোমাদের ওখানে চলে আসতে চাই। দেখেন, ঢাকার পুলিশ কিন্তু গিয়া আপনারা বরিশাল থেকে ধরতে পারবে না, হয়তো কি সেখানে পাঠাইতে পারবে যে এরকম ধরতে কিন্তু পারবে না। তো তানজিলার কি করছে, বাপ্পির বাড়িতে যাইতে চাইছিল। এই যে রাগের যে কাহিনীটা তানজিলার সাথে তিশার সাথে যে রাগারাগির যে কাহিনী, বাপ্পি বলতেছিল মেয়ে অভিমান করছে। তো অভিমানের কাহিনীটাও বলি। তানজিলা যাইতে চাইছিল ইয়াতে, কি বলে, পাবনাতে যাইতে চাইছিল যে আমি চলে আসবো, আমরা কয়দিন তোমাদের এখানে থাকবো। বাপ্পি কড়াকড়ি ভাবে না করে দিছে। বাপ্পি এবং তিশা কড়াকড়ি ভাবে, বাপ্পির আগেই তিশা না করছে। কারণ আপনারা জানেন যে এই দোকানটা কিন্তু বাপ্পি আর তিশার অমতের বিরুদ্ধে গিয়া তানজিলা নিছিল এই ব্যবসাটাতে, বা তানজিলার সাকিবের এই ব্যবসাটা যখন নামাইছে বা এই ব্যবসাতে যখন নামাইছে তখন কিন্তু বাপ্পির আর তিশার কোনো মতামত তানজিলা নেয় নাই। না নেওয়ার খাতিরেই কিন্তু তারা এই ব্যবসাতে গিয়া যোগ দিছিল। তো এখন যেহেতু একটা আইনি ঝামেলা হইতাছে, আর বাপ্পি মনে করেন যত সাহস দেখ যত যাই দেখ, বাপ্পি কিন্তু একটা ম্যাও। তো এই ম্যাও কি করছে, ম্যাও নিজের পরিবারে নিজের ঘরে কোনো প্রকার কোনো ধরনের ঝামেলা নিতে চায় নাই। তিশার সাথে তানজিলার সাথে এক প্রকার বলতে পারেন একটা ঝগড়া হইয়া তারপরে তানজিলা বাধ্য হইয়া তারপরে সে কক্সবাজার গেছে, তারপরে সে মিমের বাসায় গেছে। এত সহজে তানজিলা বাপের বাড়ি হইতাছে আধা ঘন্টা যাইতে লাগে, বা 1 ঘন্টা, মায়ের বাড়ি 1 ঘন্টা যাইতে লাগে। অথচ সেই তানজিলা সেইখানে গিয়া গা ঢাকা না দিয়া তানজিলা গিয়া গা ঢাকা দিছে কই, ঢাকা থেকে একদম কক্সবাজার। এখন বুঝতে পারছেন? তো এই যে রাগারাগির যে একটা বিষয়, এই রাগারাগির বিষয়টা নিয়ে তানজিলা কিন্তু তিশার সাথে কোনো প্রকার যোগাযোগ করে না বা তিশার কাছে যায় নাই। আপনারা জানেন যে জিনিসগুলা, প্রোডাক্টগুলা যেগুলা কিনছিল কক্সবাজার থেকে, সেগুলা কিন্তু ওই স্যারা সাকিবের মার কাছে আয়না দিছিল, সাকিবের মা রাখছিল। তারপরে তাবিয়া যখন গেছে সেই খেলনাগুলা কিন্তু বাপ্পি যখন এই যে ইয়াতে যায়, মেকআপ বুতুরির হাঙ্গাতে যায়, তখন কিন্তু ইয়াতে গেছিল, ওই মিমের তানজিলার বাসায় গিয়া, শ্বশুর বাড়িতে গিয়া জিনিসগুলা নিছিল, খালি ইয়ারটা নেয় নাই, বাপ্পির জিনিসগুলা নেয় নাই। বাপ্পির জিনিসগুলা না নেওয়ার কারণ হইতেছে গিয়া তানজিলার আবার নিলামে উঠাইবো এর জন্য। তো তানজিলারে খুশি করার জন্য তিশা আবার কি করছে, ওই 3 পিসগুলা কিনছিল। বুঝতে পারছেন? যে 3 পিসগুলা আপনারা দেখছেন বাইদানি পাড়ায় নিয়ে গেছে, ওই 3 পিসগুলা তানজিলার থেকে সে নিছিল খুশি করার জন্য। কারণ এত লাগালাগি হয়েছে, তানজিলা কিন্তু এতদিনেও যায় নাই। তো এরপরে যখন তানজিলা যাইতাছে না, আরো অনেক কথা ছিল আপনাদের সাথে, অনেক বড় কাহিনী হিস্টোরি। তো তানজিলা যখন না যাইতেছিল, তারপরে মেকআপ বুতুরির বিয়েতেও কিন্তু যায় নাই, আপনারা জানেন এটা। তো সেইটা থেকে এখন তারা কি করবে, আর সামনে তো একটা প্রোগ্রামও আছে। তানজিলারে যদি হাতছাড়া করে তাহলে তাদের তো আর মনে করেন পেটে ভাত যাবে না, তারা খাবে কি সারা বছর? এই নোংরামির টাকাই তো তারা সারা বছর জমায় রাখে খায়। তো এরপরে গিয়া এই যে তানজিলারে গিয়া বাপ্পি আনতে গেছে, হ্যাঁ, বাপ্পিরে আনতে গেছে, ওই যে ফাতেহার মারে ধরে জড়ায় কানছে, আবেগের ঠেলায় কানছে। ফাতেহা কোনো
একটা কিছুতে বা কোনো মানে বিষয় নিয়ে ফাতেহা তানজিলারে হয়তো বলছিল যে ড্রাগন ফলের কথা, হইতে পারে এটা ওদের কথা, কারণ আমার যে আসলে তথ্যগুলো দিছে, বাহিরের ইনফরমেশন গুলো দিছে, সে যেই হোক আমি নাই বলি ওটা কে দিছে এত যায় না, তো আপনাদের দরকার নেই, বাদ দিছি। এখন কি চাইলের বাদ দিছি, আপনাকে এটা দেখার দরকার না, আপনারা আপনাকে খাইতে দিছি, আপনারা খান। তো এই যে আবেগ, এই আবেগটা দেখাইছে মূলত মনে করেন যে এই যে নাজমা বেগম রে যে আনছে কক্সবাজার থেকে, মানে ঢাকা থেকে আনছে দিয়েছে, এটা নিয়েও বাপ্পি কিন্তু রাগারাগি করছিল। এই রাগারাগির ফলে গিয়া তানজিলার ওইখানে আসা বারণ হয়ে গেছে। যখন তানজিলা কিছু একটা প্রোভাইড করছে বা তানজিলা ইয়া করছে, তখনই কিন্তু ওই যে তিশার মানে তিশার সাথে এমন কিছু হয়েছে, বা বাপ্পি তো স্বার্থ ছাড়া কিছু করে না। তো ওই চিন্তা করছে যে আই হাই আমি তো এখন রাগারাগি করলে তো হইব না, আমার তো এখন তেল মালিশ করতে হবে, আমার তো ইনকাম করে খাইতে হইব। যে কারণে তানজিলারে ঘরে উঠাইছে বাপ্পি। আশা করি আপনারা এখন ক্লিয়ার হইছেন। এই যে আপনারা যে কাহিনীগুলা শুনতেছেন, কিচ্ছা কাহিনীগুলা শুনতেছেন, এইটা হইছে ওইটা হইছে, বাচ্চা হইছে, এইটা হইছে সেটা হইছে, এটা একদম একটা ভুয়া কথা। যদি বাচ্চা হয় হইলে হবে। এই যে আর যে নাটকটা সাজাইছে, দেখেন বাচ্চা হওয়া নাটকটা সাজাইছে বা এটা নাটকটা সাজাইছে, এটা পুরা দমে একটা ফেক নাটক, পুরা দমে একটা ফেক নাটক। কারণ দেখেন ওগুলো যখন ভিউ পড়ে, ভিউ সংক্রান্ত বিষয়গুলো যখন তাদের সামনে আসে, চিন্তা করতেছে যে দর্শক তো ধরে রাখা যায় না, দর্শক কেমনে ধরে রাখতে হবে, ওই যে পেট ঢাকে, এটা সেটা খাইলে পরে মনে করেন যে তাদের ভিউ বাণিজ্য হয়ে যায়। যেমন বাপিরে দুইজনে জিজ্ঞেসে যে মেয়ে কান দেখে, তিশা আজকে ভিডিও বানায় হলেছে, বাপি গতকালকে ভিডিও বানায় হলেছে, বাপি হোকাল পরকাল সবকাল দেখাই দিছে। তো এই হয়েছে গিয়ে ওদের কাহিনী। ভিডিওটা আমি লম্বা করতে চাইতেছিলাম না, আমারও ভালো লাগতেছিল না এই বিষয়টা নিয়ে ইয়া করার জন্য, বাট এখন আমার মনে হয়েছে যে না, এখন অনেক মিথ্যা কথা হয়েছে, আমি ক্লিয়ার করি, তাই ক্লিয়ার করলাম। তো যাই হোক, এটা নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আপনারা থাকতেন বা এটা নিয়ে অনেক টিয়া হইতো, তো এর জন্য আসলে আপনাদের সাথে ক্লিয়ার করলাম। এখন বিশ্বাস করা না করা এটা আপনাদের ব্যাপার। যাই হোক, আমি আপনাদের সাথে ওরকম ফেক কোনো কিছু শেয়ার করতে চাই না, কারণ ফেক আমারও ভালো লাগে না। যাই হোক, আজকের ভিডিওটা একটু পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা কথা বলে নেই, আপনারা কিন্তু তাদেরকে নোংরাদের বয়কট করবেন। তো আজকের মতো টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।